আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আফসানা পিয়া। টানা দ্বিতীয় দিনের মতো বৃষ্টিপাত না হওয়ায় কিছুটা স্বস্তিতে হাওর অঞ্চলের মানুষেরা। তবে এখনও তলিয়ে আছে সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জের হাওর অঞ্চলের বিস্তীর্ণ ফসলি ক্ষেত। তলিয়ে আছে কৃষকের সোনালী স্বপ্ন। বোরো ধান পানিতে পৌঁছতে শুরু করেছে। সপ্তাহব্যাপী টানা বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের ঢলে সুনামগঞ্জ সহ সীমান্তবর্তী বিভিন্ন জেলার অধিকাংশ হাওর তলিয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। হাওর পাড়ে গেলেই নিঃস্ব কৃষকের হাহাকার চোখে পড়ে। কেউ বিলাপ করেন, কেউ অসহায় দৃষ্টিতে চেয়ে থাকেন পানির নিচে তলিয়ে থাকা পাকা ধানের দিকে। এছাড়া শুকাতে না পারায় উচ্চ পারিশ্রমিকে কেটে আনা ধান খলায় থেকে পচে যাচ্ছে। এদিকে উজানের ঢল ও বৃষ্টির পানিতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা উপজেলার প্রায় ৭,০০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। হাওরের একমাত্র ফসল হারানোর শঙ্কায় দিশেহারা কৃষকেরা। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ধান কাটায় ব্যস্ত নেত্রকোনার হাওড়াঞ্চলের কৃষকেরা। সুনামগঞ্জ হাওর অঞ্চলের পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্থানীয় প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, হাওর অঞ্চলের আজকের আবহাওয়া কেমন এবং ধান সংগ্রহ পরিস্থিতি বা কেমন দেখছেন? আফসানা, গতকালকে বৃষ্টিপাত ছিল না, রোদ ছিল। তাই সুনামগঞ্জের হাওর পাড়ে একটু স্বস্তি ছিল। কিন্তু গত রাত থেকে ভোর পর্যন্ত টানা বর্ষণ হয়েছে এবং ভারী বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে নদীর পানি আরো বেড়েছে। হাওরের গতকালকে আমরা যে জায়গায় থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম, এইসব জায়গাও তলিয়ে গেছে। তো আফসানা, আমি আছি সুনামগঞ্জের পৌর শহরের একদম পৌরসভার ৯ নং ওয়ার্ডে। মানে এই পাশেই এই যে ক্ষয়ক্ষতি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আগে ক্ষয়ক্ষতি দেখানোর জন্য হয়তো গভীর হাওরে যেতাম, কিন্তু এখন আর সুনামগঞ্জের হাওরের ক্ষয়ক্ষতি দেখার জন্য কোথাও যেতে হয় না। যেদিকে যাবেন সর্বত্রই ক্ষত চিহ্ন, ক্ষয়ক্ষতি এবং পচা ধান নষ্ট হয়ে আছে, খলায় স্তূপ হয়ে পড়ে আছে। আমরা গত মঙ্গলবারে জানিয়েছিলাম যে সুনামগঞ্জে ২০,০০০ হেক্টর বোরো ফসল একদম নষ্ট হয়ে গেছে এবং সরকারি হিসেবেই সেটি ২০০ কোটি টাকা ছিল। কিন্তু গতকাল থেকে পর্যন্ত আমরা যে হিসেব পেয়েছি, এখন পর্যন্ত ৬২% ধান তারা বলছেন কেটে আনা হয়েছে হাওর থেকে। তার মানে আরো ৪২% বোরো ধান পানির নিচে তলিয়ে আছে এবং এই ধান যে আর সংগ্রহ করা যাবে না, এটি কৃষকরা সহ যারা আছেন তারা সবাই জানেন। তো এই হিসেবে আজকে পর্যন্ত প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষকের। আফসানা, আমি আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, গতকালকে থেকে বোরো ধান সংগ্রহ করা শুরু হয়েছে সরকারিভাবে, আনুষ্ঠানিক। তো আমরা সুনামগঞ্জে দেখছিলাম মাত্র ২ জন কৃষক ভালো ধান দিতে পেরেছিলেন, তাও আগাম কেটে আনা যেগুলো ছিল সেগুলো। কিন্তু এরপরে যে কৃষকদের ধান ছিল সেই ধানগুলো আসলে দেওয়া সম্ভব না এবং যেটা বলছেন যে চালকল আছে তারা পর্যন্ত এটা নিবে না। আকাশ মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাত হবে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের। আফসানা, জানছিলাম হাওর অঞ্চলের খবর। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সকালে তার মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ২টার দিকে ফ্লোরিডার টম্পা বে এলাকায় ইসলামী সোসাইটিতে লিমনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গত ১৬ এপ্রিল নিখোঁজ হন তিনি। একই সঙ্গে তার বান্ধবী নাহিদ সুলতানা বৃষ্টিও নিখোঁজ হন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু ঘরবেহকে গ্রেপ্তার করেছে সেদেশের পুলিশ। ভেঙে পড়া ৭টি বিদ্যুতের খুঁটি ও তার সরানোর পর স্বাভাবিক হয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর সড়কের যান চলাচল। বিদ্যুৎ বিভাগ রাস্তা থেকে ভাঙা খুঁটি ও ৩৩,০০০ ভোল্টের ছেঁড়া তার সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এখনও কয়েকটি বিদ্যুতের খুঁটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যেগুলো ভেঙে পড়ে প্রাণহানি ঘটতে পারে। গতকাল বিকেলে প্রচণ্ড ঝড়ো বাতাসের কারণে হঠাৎ করে সড়কের কেন্দুরবাগ নামক স্থানে পরপর বিদ্যুতের খুঁটিগুলো ভেঙে পড়লে নোয়াখালীর সাথে লক্ষ্মীপুর ও ভোলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খুঁটি পড়ে দুমড়ে মুচড়ে গেছে কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা। এতে আহত হন ৩ জন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির চৌমুহনী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শাহাদাত ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী ক্রেন নিয়ে ভেঙে পড়া বিদ্যুতের খুঁটিগুলো সরানোর কাজ শুরু হয়।
আটকের ১২ ঘণ্টা পর কুমিল্লা কোতোয়ালি মডেল থানা থেকে ছাড়া পেয়েছেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম। রোববার দিবাগত রাত ১২টার দিকে থানা থেকে তাকে ছেড়ে দেয়া হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনওয়ার জানান, কিছু অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়েছিল। জ্যেষ্ঠ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন, তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়নি। রোববার দুপুর ১২টার দিকে নিজ বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করা হয়। আটকের খবরে বিএনপি নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ধর্মঘট শুরু করে পরিবহন শ্রমিকেরা। চাঁদপুর শহরে হেলে পড়া দুটি বহুতল ভবনের বাসিন্দাদের সরে যাওয়ার নোটিশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ। রোববার বিষয়টি জানাজানি হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষণিকভাবে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দুটি ভবনে সতর্কীকরণ নোটিশ টাঙিয়ে দেওয়া হয় এবং বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে দ্রুত ভবন ত্যাগের পরামর্শ দেওয়া হয়। পৌর প্রশাসক মোহাম্মদ এরশাদ উদ্দিন জানান, দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবন মালিক ও ভাড়াটিয়াদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভবন ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। এই মুহূর্তে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নিলয় মজুমদার। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিলয়, অবশেষে মাঠে গড়ালো ডিপিএল। ম্যাচগুলোর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমি এই মুহূর্তে অবস্থান করছি বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে, একদম কিংস আরেনার পাশে যে ক্রিকেট মাঠটা আছে সেখানে। এবং খেলা উদ্বোধন শুরু হওয়ার কথা ছিল 8:30টায়, প্রেসিডেন্ট তামিম ইকবাল আসার কথা ছিলেন, কিন্তু কোনোটাই হয়নি। বাট উদ্বোধন একটু আগে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট উদ্বোধন করেছেন রফিকুল ইসলাম বাবু। মাত্র একটি মাঠে এই মুহূর্তে খেলা চলছে, আর এই মাত্র টস হবে এবং টস হওয়ার সিদ্ধান্ত হওয়ার পরে হয়তোবা খেলা শুরু হবে। যেহেতু ব্যাড লাইটের একটা কারণ আছে, এখানে ফ্লাড লাইট থাকলেও একটা ইস্যু থেকেই যায় যে আলো কতটুকুতে খেলা হবে, যেহেতু রিজার্ভ ডে আছে। তবে এখন পর্যন্ত যে অবস্থা, এই জায়গায় এখনো বৃষ্টি হয়নি, তো খেলা হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। বাকি যে ভেন্যুগুলো আছে, আমরা দেখতে পাই, পুবেরগাঁওতে খেলা হচ্ছে, আর বাকি 4টা ভেন্যু, একসাথে 6টা খেলা যেহেতু আজকে, আর বাকি 4টা ভেন্যুতে এখনো বৈরী আবহাওয়ার কারণে খেলা হচ্ছে না। সভাপতি তামিম ইকবাল আসার কথা ছিলেন, কিন্তু তিনি অনিবার্য কারণবশত তিনি আসেন নাই। যুব ক্রীড়া প্রতিমন্ত্রীরও আসার কথা ছিল আমিনুল হকের, কিন্তু তিনিও আসলেন না। যদিও যেহেতু খেলা হতেই থাকবে, খেলা শুরু হওয়ার কথা ছিলই 9টার দিকে, সেটা দেরি করে 10টার দিকে শুরু হয়। 10টার দিকে শুরু হতে যাচ্ছে, 10:30টার দিকে শুরু হতে যাচ্ছে আপনার আনুষ্ঠানিক ম্যাচ। ঢাকা আবাহনী এবং ঢাকা লেপার্স এই মাঠে লড়বেন। ঢাকা আবাহনীতে আছেন মোসাদ্দেক এবং খালেদ আহমেদের মতো জাতীয় দলের খেলোয়াড়রা। ঢাকা লেপার্স মিঠুন এবং আরাফাত সানির মতো অভিজ্ঞ খেলোয়াড়রা আছেন। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। জানছিলাম ডিপিএল এর খবর। সকালের খবর এইটুকুই। খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।